আসসালামু আলাইকুম। প্রাসাদবন্দী রাষ্ট্রপতির লোমহর্ষ গল্প জানবো আজকের এই ভিডিওতে। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। এ যেন এক প্রাসাদবন্দী রাষ্ট্রপতির লোমহর্ষক গল্প। টানা ১.৫ বছরের সেই বন্দিশালা আর নেই। আর সেই স্বস্তিতে রুদ্ধকালের ঘটনাপুঞ্জি প্রাণ খুলে তুলে ধরলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিশেষ প্রতিনিধি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সালাম দিয়ে যখন প্রশ্ন করলেন, কেমন আছেন মহামান্য? তখন রাষ্ট্রপতি উত্তর দিলেন, সপ্তাহখানেক ধরে ভালো আছি, বেশ। তারপর আবার প্রশ্ন করা হলো, তার আগে ভালো ছিলেন না? রাষ্ট্রপতির মুখে রহস্যজনক হাসি। তারপর সাংবাদিক আবার প্রশ্ন করলেন, অন্তর্বর্তী সরকারের ১.৫ বছর বঙ্গভবনে আপনার কেমন কেটেছে? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কিছুক্ষণ নীরব থেকে তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন, এই ১.৫ বছর আমি কোনো আলোচনায় নেই, অথচ আমাকে নিয়ে চলে নানা চক্রান্ত। দেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পায়তারা হয়েছে। আমি দৃঢ় চিত্তে আমার সিদ্ধান্তে অবিচল ছিলাম, যে কারণে কোনো ষড়যন্ত্রই সফল হয়নি। বিশেষ করে অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে উপড়ে ফেলার অসংখ্য চক ব্যর্থ হয়েছে। ফলে ১.৫ বছর বঙ্গভবনের অভিজ্ঞতা যে ভালো তা বলা যাবে না। আমার উপর দিয়ে যে ঝড় গেছে, এরকম ঝড় সহ্য করার মতো ক্ষমতা অন্য কারো ছিল কিনা তা আমি জানি না। সাক্ষাৎকারে রাষ্ট্রপতি আরও বলেন, আমাকে কতভাবে উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে, কোনো পরিস্থিতিকেই আমি ভেঙে পড়িনি। আমি বলেছি, আমার রক্ত ঝরে যাবে বঙ্গভবনে, রক্ত ঝরে ঝরুক, আরেক ইতিহাসে আমি যুগ হব, কিন্তু আমি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করব। আমি এই সিদ্ধান্তেই অবিচল ছিলাম, আল্লাহর ইচ্ছা আর আমার দৃঢ়তা। প্রতিনিধি জিজ্ঞেস করেন, কে বা কাদের নেতৃত্বে এই আন্দোলন হয়েছিল? কেনই বা আপনার প্রতি এত আক্রোশ ছিল তাদের? মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেন, ২২শে অক্টোবর ২০২৪ বঙ্গভবন ঘেরাও করা হলো। অমুকের দল তমুকের দল, মঞ্চ ঐক্য কত কি, রাতারাতি সৃষ্টি, এগুলো একই টাইপের লোকজন, সব বিভিন্ন ফোরামে, বিভিন্ন নামে। কোথায় তারা এত টাকা পেল? এখানে যখন ঘেরাও করলো, সেনাবাহিনীর ৯ম ডিভিশন থেকে ফোর্স এসে ৩ স্তরে নিরাপত্তা দিল। তারপর ওই যে মেয়েটা লাফ দিয়ে কাঁটাতারের বেড়ার উপরে উঠে ঝাঁপ দেয়, কি আশ্চর্যের ব্যাপার, এগুলো ভাড়াটিয়া। তারপর যখন সাউন্ড গ্রেনেড মারা হলো, লাফ দিয়ে পড়লো, পড়ার পর সে পড়েই থাকবে, ছবি তোলা হবে। সে ডাকছে ক্যামেরাম্যানকে, যে ছবি তুলবে, ছবি তুলো, আমাকে ছবি তুলো, মানে এটা দিয়ে সে ব্ল্যাকমেল করবে। তারপর তাকে মহিলা পুলিশ দিয়ে আর মহিলা আর্মি দিয়ে টেনে হিঁচড়ে তুলে আর্মির জিপে করে নিয়ে যায়। ওই রাতটা আমার জন্য ছিল বিভীষিকাময়। এই যে ফ্লাইওভার, এই ফ্লাইওভার দিয়ে ওই পিছনে ওদিকে খালি ঠেলাগাড়ি, ভ্যান, কাভার ভ্যান দিয়ে চারদিকে ছিন্নমূল লোকজন আসে। গণভবনের মতো বঙ্গভবনও লুট করতে চেয়েছিল। আমরা তো ঘরেই ছিলাম, আমাদের তো আর কিছু নেই, এখান থেকে তো আমি পালাবো না, তাই না? সেই অবস্থা যদি হতো, তখন একটা কথা ছিল, ৩ স্তরের নিরাপত্তা দিয়ে কভার করা হয়েছে। সেনাবাহিনী খুব দৃঢ়তার সঙ্গে আবার এপিসি দিয়ে ঠেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। রাত ১২টার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তখনকার তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ফোন করলো, এরকম একটা খবর পাওয়া গেছে, ওরা আমাদের লোক না। আমি এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি, এগুলো সব আমরা ডিসপার্স করার চেষ্টা করছি। তারপর দেখি, হ্যাঁ, কিছু স্থানীয় লোক এসে ওদের নিয়ে যায়, কিন্তু কিছু লোক আবার থেকে যায়। তাদের সরাতে রাত ২টা বেজেছে। রাত ২টা-৩টা পর্যন্ত আমরা তো জেগে আছি, কিন্তু বিভিন্ন জায়গায় তারা মিটিং করছে, রাষ্ট্রপতির অপসারণ চাই, রাষ্ট্রপতির অপসারণ চাই, রাজু ভাস্কর্যের ওখানে। তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোট ছোট গ্রুপ করে তারা এটা চায়। সেই দুঃসময়ে কাউকে পাশে পেয়েছিল কিনা সাংবাদিকের প্রশ্নে তিনি বলেন, আমি নির্দ্বিধায় বলতে পারি, এই কঠিন সময়েও বিএনপির শীর্ষ নেতৃত্ব আমার পাশে ছিলেন। তারা তখনও সংবিধানের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার বিষয়টি আমার কাছে স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন। বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে আমার মনের মধ্যে অনেক কৌতূহল জমা ছিল, কিন্তু আমি পর্যায়ক্রমে বুঝতে পারলাম তিনি খুবই আন্তরিকতাপূর্ণ মানুষ। হি ওয়াজ সো কর্ডিয়াল। আমার দুঃসময়ে বিএনপি সহায়তা শতভাগ ছিল। মহামান্য রাষ্ট্রপতিকে আবার প্রশ্ন করা হয়, অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে রাষ্ট্রপতি অপসারণের উদ্যোগ কেন নেওয়া হয়েছিল আর কারা এর ইন্ধন জুগিয়েছিল বলে মনে করেন? উত্তরে রাষ্ট্রপতি বলেন, মূলত গণ অভ্যুত্থানের কিছু নেতার চাপে আমাকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে দীর্ঘ আলাপ আলোচনা করে এটি সিদ্ধান্তে আসে। এমনকি অন্তর্বর্তী সরকারও একটা সিদ্ধান্ত এসেছিল, সেটা হলো, যদি রাজনৈতিক দলগুলো চায় আমি অপসারণ হই, তাহলেই শুধু আমি অপসারণ হতে পারি, নচেত নয়। পরে দেখা গেছে যে
এই ইস্যুতে দুটি গ্রুপ হয়ে গেল। একটি গ্রুপে মিটিং হলো, আলোচনা হলো, তারা বিভিন্ন দল ও জোটের কাছে গেল। তখন এরকম একটা অবস্থান ছিল যে কোনো মুহূর্তে মেজরিটি হয়ে গেলেই আমি অপসারণ হয়ে যাব বা আমার মনস্তাত্ত্বিক দিক ভেঙে যাবে। তখন তারা আমাকে অনুরোধ করবে পদত্যাগের জন্য। তবে বিএনপি থেকে উচ্চ পদে আসীন নেতা আমাকে আশ্বাস করে বলেছিলেন যে আপনার প্রতি আমাদের সমর্থন আছে, আমরা সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চাই, কোনো অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে অপসারণের পক্ষে আমরা নই। আমি বলবো যে বিএনপি ও তাদের জোট সঙ্গীরা একটা গ্রুপ হয়ে যায়, আর একটা গ্রুপ হয়ে যায় তাদের আপনারা সবাই চেনেন। তবে তারা শেষ পর্যন্ত সফল হয়নি। উদ্যোগটা ব্যর্থ হলো বিএনপি ও তাদের জোটের কারণে। একটা বৃহৎ রাজনৈতিক দল যে স্ট্যান্ডটা নিয়েছে সেটাকে সরকার তখন সমর্থন করতে বাধ্য হলো। ওটা সবচেয়ে বড় মুভ ছিল আমাকে অপসারণ করার। মানে তারা এত বেশি চ্যালেঞ্জিং ভাবনার মধ্যে ছিল যে একটা হেস্তনেস্ত করেই ছাড়বে, যার ফলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা, কথা বলা এসব সযত্নে তারা করেছে। ওই আলাপটাকে তারা ইতিবাচক দিকে নিয়ে যেতে পারে সেই বিশ্বাসটা তাদের মধ্যে ছিল, যার ফলে তারা বিভিন্নভাবে প্রতিদিন টাইম দিয়ে সময় করে বিভিন্ন দলের কাছে যাওয়া, তাদের সঙ্গে কথা বলা, বের হয়ে এসে সাংবাদিকদের ফেস করা, এই সব কাজই কিন্তু হয়ে গেছে এর মধ্যে। আমি অত্যন্ত উদ্বিগ্নভাবে লক্ষ্য করেছি। দেখা যাক না কি হয়। এক সময় দেখা গেল যে আপনি এটা নীরব হয়ে গেল, আর এগোতে পারল না। তাতে বোঝা গেল যে এটা হবে না। তারপরে রাষ্ট্রপতির কাছে আবারও প্রশ্ন করা হলো, এরপর নতুন করে আর কোনো উদ্যোগ ছিল আপনার বিষয়ে? মহামান্য রাষ্ট্রপতি তখন বললেন, হ্যাঁ, বলতে গেলে শেষ সময় পর্যন্ত তারা চেষ্টা করে গেছে কিভাবে আমাকে উবড়ে ফেলা যায়। রাজনৈতিক পর্যায় থেকে ওই উদ্যোগটা ব্যর্থ হলে খোদ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেই নতুন করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়। আজকে বলতে দ্বিধা নেই যে একটা অসাংবিধানিক উপায়ে একজন সাবেক প্রধান বিচারপতিকে নিয়ে এসে আমার জায়গায় বসানো চক্রান্ত করেছে অন্তর্বর্তী সরকার। এই মুভটা হয়েছে, আমি বিষয়টি জেনেছি। সরকারের পক্ষ থেকে একজন উপদেষ্টা ওই বিচারপতি শরণাপন্ন হয়েছিলেন। তারা ঘণ্টাব্যাপী মিটিং করেন, তবে ওই বিচারপতি রাজি হননি। উনি সাফ বলে দিয়েছেন উনি রাষ্ট্রপতি, উনি সবার ঊর্ধ্বে, সাংবিধানিকভাবে সবকিছুর উপরে। ওই জায়গায় আমি অসাংবিধানিকভাবে বসতে পারি না। ওই বিচারপতির দৃঢ়তার কারণে শেষ পর্যন্ত সরকারের ওই উদ্যোগটাও ব্যর্থ হয়। কিভাবে বিষয়গুলো জানতে পারলেন এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি বলেন, আমি তো বিচার বিভাগের লোক, বিচার বিভাগ তো ওনার আশপাশে আছে সব, আমি সেইভাবে বিষয়টি জেনে যাই। প্রতিনিধি আবার প্রশ্ন করেন, আপনার সেই দৃঢ় মনোবলের নৈপথ্যে কি ছিল? কেউ কি আপনাকে সাহস জুগিয়েছিল? মহামান্য রাষ্ট্রপতি তার জবাবে বলেন, সত্যি বলতে একা আমার পক্ষে মনোবল ঠিক রাখা কঠিন হতো যদি না অনেকের আশ্বাস ও অভয়বাণী না পেতাম। বিশেষ করে বিএনপি সর্বোচ্চ পর্যায় থেকে আমাকে এই বলে আশ্বস্ত করেছিল যে আমি যেন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় অবিচল থাকি, কোনো অবৈধ উপায়ে রাষ্ট্রপতি অপসারণের পক্ষে তারা নয়। এছাড়া 3 বাহিনীর পক্ষ থেকে আমাকে সর্বোচ্চ সমর্থন দিয়েছে। তারা শুধু একটা কথাই বলেছে, মহামান্য আপনি হচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রধান, আপনার পরাজিত হওয়া মানে পুরো সশস্ত্র বাহিনী পরাজিত হওয়া, এটা আমরা যে কোনো মূল্যে রোধ করব। শেষ পর্যন্ত তারা এটা করেছে। তারা বিভিন্ন সময়ে আমার কাছে এসে আমাকে মনোবল দিয়েছে। শুধু তাই নয়, অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে আরেকবার আমাকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে শুনেছি। তখনও 3 বাহিনীর প্রধানরা আমার পক্ষে অবস্থান নেন। তারা তাদের এই অভিমত অন্তর্বর্তী সরকারের প্রধানকে গিয়েও জানান যে কোনো অসাংবিধানিক কর্মকাণ্ড তারা হতে দেবেন না। বঙ্গভবনের সামনে যখন মব সৃষ্টি করা হয় তখন সশস্ত্র বাহিনী ওই অবস্থান নিয়েছিল। প্রতিনিধি আবার জানতে চান, এ বিষয়ে আপনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছিলেন কি, অথবা সেই দিক থেকে আপনার সঙ্গে কোনো যোগাযোগ হয়েছিল কি? রাষ্ট্রপতি বলেন, ওই পরিস্থিতিতে ডক্টর ইউনূসের কাছ থেকে কোনো ফোন পাইনি। আমার পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থানই তিনি ছিলেন না। অবশ্য ওনাকেও আমি সাহায্য চেয়ে কোনো আবদার করিনি। আমার মনোভাব ছিল যা হচ্ছে হতে থাকুক, দেখা যাক কতদূর গড়ায়। তবে আমি এটুকু বলতে পারি যে কূটনৈতিক মহল থেকেও আমাকে অপসারণ করার বিষয়ে নেতিবাচক অবস্থান ছিল। আমি এভাবে অসাংবিধানিক ও বেআইনিভাবে অপসারণ হই সেটা তারাও চায়নি। এটাও বড় শক্তি ছিল। তবে আমি সবসময় স্বীকার করি যে বিএনপি ও তার জোট অন্যের প্ররোচনায় প্রলুব্ধ হয়নি, তারা নিজেদের সিদ্ধান্তে অটল ছিল। প্রতিনিধি আবার বলেন, রাষ্ট্রীয় সিদ্ধান্তের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা আপনার সঙ্গে কোনো সমন্বয় করেছিলেন? আপনার কাছে তিনি কতবার এসেছিলেন? তার আমলে 133টি অধ্যাদেশ জারি হয়েছে, সেগুলো বিষয়ে আপনি অবগত ছিলেন বা আপনাকে জানানো হয়েছে? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেন, তখন যতগুলো অধ্যাদেশ জারি করা হয়েছে সেগুলো হয়তো তৎকালীন সময়ে প্রয়োজনীয়তার জন্যই হয়েছে। তারপরও আমার দৃষ্টিতে মনে হয়েছে অনেক অধ্যাদেশ করার কোনো কারণ ছিল না।
প্রধান উপদেষ্টা সাংবিধানিক কোনো বিধান মেনে চলেননি। সংবিধানে বলা আছে উনি যখন বিদেশে সফরে যাবেন সেখান থেকে ফিরে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন এবং আমাকে ওই আউটপুটটা জানাবেন। কি আলোচনা হলো, কি হলো, কোনো চুক্তি হলো কিনা, কি ধরনের কথাবার্তা হলো, এটা আমাকে লিখিতভাবে অবহিত করার কথা। তো উনি তো বোধহয় 14 থেকে 15 বার বিদেশ সফরে গেছেন, একবারও আমাকে জানান নাই, একবারও আমার কাছে আসেননি। প্রতিনিধি আবার প্রশ্ন করেন, তার মানে নির্বাচনের আগে সর্বশেষ যে চুক্তিটি হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সে বিষয়েও আপনি অবগত নন? রাষ্ট্রপতি বলেন, না, কোনো কিছুই আমি জানি না। এরকম রাষ্ট্রীয় একটা চুক্তি অবশ্যই আমাকে জানানো দরকার ছিল। এটা ছোটখাটো হোক বা বড় কিছু হোক, অবশ্যই পূর্ববর্তী সরকার প্রধানরা রাষ্ট্রপতিকে জানিয়েছেন, আর এটি হলো সাংবিধানিক একটা বাধ্যবাধকতা। কিন্তু তিনি তো তা করেননি, মৌখিকভাবেও জানাননি, লিখিতভাবেও জানাননি। আসেন উনি, আর এমনিতেই তো ওনার আসার কথা। প্রতিনিধি বলেন, তার মানে গত 1.5 বছরে প্রধান উপদেষ্টার সঙ্গে আপনার স্বাভাবিক সম্পর্ক ছিল না, সমন্বয় ছিল না? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেন, উনি যে প্রধান উপদেষ্টা হলেন সেই প্রক্রিয়ার উৎসই ছিলাম আমি, অর্থাৎ আমার উদ্যোগেই এই সরকার গঠনের প্রক্রিয়াটি শুরু হয়। কিন্তু প্রধান উপদেষ্টা পরবর্তী সময়ে আমার সঙ্গে সেভাবে সমন্বয় করেনি। এটি আসলে বোঝানোর কোনো উপায় নেই, কেননা তিনি একটিবারের জন্যও আমার কাছে আসেননি, আমাকে সম্পূর্ণভাবে আড়ালে রাখার চেষ্টা করে গেছেন। আমার 2 বার বিদেশ সফর উনি আটকে দিয়েছিলেন। একটা ছিল কোসোভা, গত ডিসেম্বরের ঘটনা। সেখান থেকে রাষ্ট্রপতিকে দাওয়াত দেওয়া হয়েছিল কি নোট পেপার ওখানে একটা অ্যাসেম্বলিতে পড়ার জন্য, কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। তারপর কাতারে আমির আমাকে দাওয়াত করলো ওখানে একটা সামিটে অংশগ্রহণের জন্য। রাষ্ট্রপতি অ্যাড্রেস করবেন, সেই সেমিনারে রাষ্ট্রপতি ছাড়া আর কেউ থাকবে না। তখন আমার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাকে একটি চিঠি দেওয়া হয়। চিঠিটা বানিয়ে দেওয়া হলো, তারাই ড্রাফট করলো, ড্রাফট করে আমার কাছে পাঠায়, আর ওই দাওয়াতপত্রটাও পাঠায়। চিঠিটার মধ্যে ছিল যে আমি রাষ্ট্রীয় কাজে ভীষণ ব্যস্ত, সুতরাং এই সেমিনারে অংশগ্রহণ করা আমার পক্ষে সম্ভব না, আমি দুঃখিত। ওই চিঠিতে আমি যেন সই করে দেই। প্রতিনিধি বলেন, এই চিঠিটা লেখার সময় আপনার সঙ্গে কোনো আলোচনা হয়েছে? আমার সঙ্গে কোনো পরামর্শ হয়নি, আমাকে জানানো হয়নি। চিঠিটা দেওয়ার পর আমরা জানতে পারলাম যে এরকম একটা দাওয়াত এসেছে। প্রতিনিধি বলেন, আপনি কি সত্যিই রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যস্ত ছিলেন? রাষ্ট্রপতি হেসে বললেন, একজন রাষ্ট্রপতি কি এতই ব্যস্ত থাকে আমাদের সংবিধানের আলোকে? যাই হোক, পরে আমি ওই চিঠিকে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে পাল্টা একটি চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাই। তাতে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন শিষ্টাচার বহির্ভূত ও অধ্যত্বপূর্ণ আচরণের তীব্র নিন্দা জানাই। ভবিষ্যতে যাতে এই ধরনের অপরাধ না করা হয় সে বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি দেই। ওই চিঠির জবাবে তারা নিরুত্তর ছিল। তবে এরপর আর কোনো দেশ থেকে আমন্ত্রণ এসেছিল কিনা সে বিষয়ে জানার সুযোগও হয়নি। প্রতিনিধি বলেন, কেন আপনাকে বিদেশ সফরে যেতে দেওয়া হয়নি বলে মনে করেন? রাষ্ট্রপতি বলেন, মূলত ওই সরকার চায়নি কোথাও আমার নাম আসুক, আমাকে একদম অন্ধকারে ফেলে রাখার চেষ্টা করেছে। তারা চায়নি জনগণ আমাকে চিনুক জানুক। এটি আমাকে খুবই কষ্ট দিয়েছে। শুধু বিদেশে নয়, দেশের কোনো অনুষ্ঠানেও আমাকে যেতে দেয়নি। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে সমাবর্তন অনুষ্ঠানের রীতি অনুযায়ী রাষ্ট্রপতি যাওয়ার কথা, সেটিও তারা আটকে দেয়। তারপর দেখেন আরেকটি ঘটনা, আমাকে অপমান করার জন্য একদিন হঠাৎ করে কোনো এক উপদেষ্টা বিদেশ ভ্রমণে গেলেন। সেখানে বাংলাদেশের হাই কমিশনে আমার ছবিটা লাগানো আছে। সারা বিশ্বে বাংলাদেশের কনসুলেট থেকে শুরু করে হাই কমিশন সব জায়গায় রাষ্ট্রপতির ছবি থাকে, কারণ স্টেটকে রিপ্রেজেন্ট করে রাষ্ট্রপতি। এটা বছরের পর বছর ধরে চলে আসছে। কোনো এক উপদেষ্টা তিনি বিদেশে গিয়ে আমার ছবিটা দেখেন, দেখে ওখানেই কনসুলেটের প্রধানকে গালিগালাজ করেন, ওই ছবি এভাবে থাকবে কেন? তারপর এক রাতের মধ্যে সারা পৃথিবীর সব হাই কমিশন থেকে আমার ছবি নামিয়ে দেওয়া হলো। দীর্ঘদিনের রেওয়াজ রাতারাতি শেষ করে দেওয়া হলো। ওই ঘটনাটি গণমাধ্যমে এলে আমি জানতে পারি। তখন আমার মনে হয়েছে যে এটি বোধহয় আমাকে অপসারণের প্রথম ধাপ, সুতরাং পরবর্তী ধাপে হয়তো আমাকে সরিয়ে দেবে। এজন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। এছাড়া জনগণের মধ্যেও একটা বিরূপ বার্তা যায় যে ওনাকে রাখা হচ্ছে না। এ ধরনের কাজও হয়েছে, তাও তো সহ্য করে দৃঢ়তার সঙ্গে আমি থেকেছি, শুধু সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য। ওই ঘটনায় কোনো প্রতিবাদ করেননি জানতে চাইলে তিনি বলেন, আমি পররাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি চিঠি দিয়েছিলাম। আমার মনের ক্ষোভ সেই চিঠির মধ্যে বর্ণনা করেছি। তো ওই চিঠি পেয়ে পররাষ্ট্র উপদেষ্টা একদম চুপচাপ। সাংবাদিকরা প্রশ্ন করলে বলছে এটা অনেক বড় বিষয়, আমি এ বিষয়ে আর কোনো কথা বলতে চাই না, নীরব ছিল। তিনি আর একটা ঘটনা স্মরণ করে বললেন, একবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে জেতার পর পুরো কমিটি সদস্যরা আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলেন। আমি সাংবাদিক বান্ধব মানুষ হিসেবে তাদের সঙ্গে দেখা করি।
খুবই সাধারণ একটা সাক্ষাৎ ছিল। আমাদের মধ্যে সামান্য কথাবার্তা হয়েছিল, তারপর ফটো সেশন হয়। ওই ঘটনার পরদিন কয়েকটি পত্রিকায় প্রকাশ হলে প্রধান উপদেষ্টার প্রেস উইং তা স্বাভাবিকভাবে নেননি। জোর করে ওনারা খুঁজতে থাকলো যে বঙ্গভবনের প্রেস উইং এর কে এই কাজটা করেছে। আসলে প্রেস উইং এর কেউ তো এই কাজটি করেনি। আমি নিজে সাংবাদিকদের চিঠি পেয়ে তাদের আসতে বলেছিলাম, কিন্তু তারা অত্যন্ত নির্লজ্জভাবে 3টা মানুষকে এখান থেকে অপসারণ করে নিয়ে গেল। প্রেস সেক্রেটারি, ডেপুটি প্রেস সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি, 3 জনকে নিয়ে গেল। পুরো উইংটাই প্রত্যাহার করে নিয়ে গেল। প্রতিনিধি আবার বলেন, আপনার এখন কোনো প্রেস উইং নেই? জবাবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেন, না, 3 জনকেই নিয়ে গেছে। এমনকি 2 জন ফটোগ্রাফার ছিল যারা 30 বছর এখানে কাজ করেছিল ফটোগ্রাফার হিসেবে, তাদেরকেও প্রত্যাহার করে নিয়ে গেল। প্রেস উইং একদম নীল করে দিল। আমার এখান থেকে কোনো প্রেস রিলিজ করতে পারি না। বাংলাদেশ ক্রিকেট টিম কোথাও জিতলে অভিনন্দন জানিয়ে যে একটা প্রেস রিলিজ দেব, সেটাও পারি না। একদম প্রতিবন্ধী করে দিল। আমি রাষ্ট্রপতি হয়ে নিজে ক্যাবিনেট সেক্রেটারিকে বারবার ফোন করেছি, প্রিন্সিপাল সেক্রেটারিকে ফোন করেছি, এস্টাবলিশমেন্ট সেক্রেটারিকে ফোন করেছি, কেউই পাত্তা দেয়নি। এসব করা হয়েছে বাংলাদেশের জনগণের কাছে আমার এক্সপোজারটা বন্ধ করার জন্য। এই যে দেশের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে রাষ্ট্রীয় কুরুপত্র প্রকাশিত হয়, সেখানে রাষ্ট্রপতির ছবি ও বাণী দেওয়া বন্ধ করে দেয় অন্তর্বর্তী সরকার। কুরুপত্র ঠিকই প্রকাশিত হয়, তাতে আমার বাণী দেয় না। আপনারা খোঁজ নিয়ে দেখেন গত 1.5 বছরে আমার কোনো বাণী গেছে কিনা। আগামীকাল শনিবার ইনশাআল্লাহ 21শে ফেব্রুয়ারিতে হয়তো আমার বাণী আসবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।